তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফ্লুইড মেকানিক্সের ক্লাস নাম্বার 5, অর্থাৎ যেটা আমাদের আজকে স্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রিমলাইন মোশন, টার্বুলেন্ট ফ্লো এবং এই রিলেটেড কিছু এর উপরে বেস করে কিছু কনসেপ্টস, এবং তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট থিওরাম রয়েছে যেটা হচ্ছে বার্নৌলিস থিওরাম, এবং বার্নৌলিস থিওরামের কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন টরিসেলিস ল, ভেঞ্চুরিমিটার, এগুলো হচ্ছে আজকের আলোচনার টপিক। এর আগের ক্লাসে আমরা ভিসকোসিটি, তার যত রকমের কনসেপ্ট হয় তো সেগুলো আলোচনা করেছি। তো আজকে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। তো প্রথম যেটা রয়েছে আমাদের স্ট্রিমলাইন, বা যেটাকে আমরা ল্যামিনার ফ্লো বলে থাকি বা স্টেডি ফ্লো যদি বলে থাকি, স্ট্রিমলাইন ফ্লো অফ দ্য লিকুইড। তাহলে স্ট্রিমলাইন ফ্লো জিনিসটা কি, ইন শর্টে যদি আমরা বুঝতে চাই, স্ট্রিমলাইন ফ্লো মানে বলতে চাইছে একটা যখন ফ্লুইড ফ্লো করছে কোনো একটা পাইপ বা নর্মালি যখন সেটা ফ্লো করছে, তো তখন এক একটা পয়েন্টের রেসপেক্টে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। মানে কিরকম জিনিসটা, ধরো এরকম একটা ফ্লুইড ফ্লো করছে, এরকম ভাবে ফ্লো করছে, তাহলে এখানে আমি যদি পয়েন্টস ধরি কিছু, এখানে ধরো এ পয়েন্টস রয়েছে, এইখানে ধরো বি পয়েন্টস রয়েছে, তাহলে যখন ফ্লুইড পার্টিকেলস গুলো এ পয়েন্টটা ক্রস করছে, তাহলে এ পয়েন্টের জন্য তার একটা পার্টিকুলার ভেলোসিটি রয়েছে। ভেলোসিটির ডাইরেকশন কিরকম হবে না, ওই পয়েন্টের সাথে অ্যালং দ্য ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট বরাবর তার হচ্ছে ভেলোসিটি। তার মানে আমি বলতে চাইছি এই যে এ পয়েন্টে যখন লিকুইড গুলো ক্রস করছে, তারা সবাই লিকুইড পার্টিকেল গুলো যখন ক্রস করছে এ পয়েন্টে, প্রত্যেকের ভেলোসিটি কত, প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে ভিএ। মানে ভিএটা হচ্ছে এ পয়েন্টের ভেলোসিটি, এটা আমরা বলতে পারি। তাহলে এইটা হচ্ছে সবার জন্য কনস্ট্যান্ট, মানে যখনই কোনো ফ্লুইড লিকুইড পার্টিকেলস ক্রস করছে তো তাদের প্রত্যেকের ভেলোসিটি হয়ে যাচ্ছে কত, ভিএ, ভিএ। এরপরে যখন এই পার্টিকেলস গুলো মুভ করছে, তো ফরওয়ার্ড ডাইরেকশন আমি ধরলাম, তাহলে পার্টিকেলটা কিছুক্ষণ পরে এই পয়েন্টে আসবে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ধরো পাল্টে গেছে, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভিভি। কিন্তু যখন পার্টিকেলটা এখানে ছিল তার ভেলোসিটি ভিএ, পার্টিকেলটা যখন এই পয়েন্টে আসছে ওই পার্টিকেলটারই ভেলোসিটি হয়ে গেছে কত, ভিভি। আবার পার্টিকেলটা যখন সামনের দিকে এগোচ্ছে, ধরো এখানে সি একটা পয়েন্টে এসছে, তার ডাইরেকশন ট্যানজেন্ট, অ্যালং দ্য ট্যানজেন্ট। তো এইখানে যে এই সমস্ত পার্টিকেল গুলো যখন এ তে ছিল তার ভেলোসিটি ছিল ভিএ, পার্টিকেলটা যখন আবার একটু মুভ করলো তার ভেলোসিটি হলো ভিভি, আবার যখন মুভ করলো সি পয়েন্টে পৌঁছলো তাদের ভেলোসিটি আবার ভিসি। তাহলে আমি এটা বলতে চাইছি যে স্ট্রিমলাইন ফ্লো মানে হচ্ছে এক একটা পয়েন্টে রেসপেক্টে তার ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট, মানে থ্রু আউট দ্য মোশন ভেলোসিটি কনস্ট্যান্ট। স্টেডি ফ্লো সেটা নয়। এখানে স্ট্রিমলাইন মানেটা কি না, যখন এক একটা পার্টিকুলার পয়েন্ট আসছে সেই পয়েন্টের রেসপেক্টে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। মানে এই পার্টিকেলটা যখন কোন একটা পার্টিকেল, সে যখন প্রথমে এতে ছিল, সাপোজ 8 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যাচ্ছিল, যখন সে বি তে এলো স্পিডটা 10 মিটার পার সেকেন্ড হলো। মানে বি তে যখন আসছে স্পিডটা প্রত্যেকেরই 10 মিটার পার সেকেন্ড হবে যতগুলো পার্টিকেল আসবে। আবার একটা রিজিয়ন যখন সি তে আসলো, প্রত্যেকের সাপোজ স্পিড হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা স্ট্রিমলাইন বলতে এটাই বুঝলাম যে স্পিডটা পার্টিকুলার এক একটা পয়েন্টে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, এটা আমরা স্ট্রিমলাইন ফ্লো সম্পর্কে বুঝলাম। আর টার্বুলেন্ট মানে, আচ্ছা স্ট্রিমলাইনে আরেকটা জিনিস রয়েছে যেটাকে আমরা টিউব অফ ফ্লো বলে থাকি। টিউব অফ ফ্লো মানে একটা বান্ডেল অফ ফ্লো টাইপের স্ট্রিমলাইন ফ্লোটা এরকম হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি না, টিউবুলার ফ্লো। এই ফ্লোটাকে আমরা কি বলে থাকি, টিউব অফ ফ্লো। মানে একটা পয়েন্ট থেকে ভেলোসিটি এভাবে থাকছে। তার মানে দেখো এখানে যতগুলো নাম্বার অফ স্ট্রিম লাইন্স, যখন ফ্লুইড লিকুইড পার্টিকেলস গুলো যত বেশি পরিমাণে থাকবে, মানে আমরা বলতে চাইছি নাম্বার অফ স্ট্রিম লাইন্স যত গ্রেটার হবে, সেই জায়গায় স্পিডটা তত বেশি হবে। যখন পার্টিকেলস গুলো এ পয়েন্টে যদি একসাথে 10 নাম্বার অফ পার্টিকেলস থাকে, তাহলে তার স্পিড যা হবে, বি পয়েন্টে যদি একসাথে 30 নাম্বার অফ পার্টিকেলস থাকে, তাহলে ওই পয়েন্টে তার স্পিডটা বাড়িয়ে দেবে। তার মানে এটা আমরা এখান থেকে পেলাম যে গ্রেটার দ্য নাম্বার অফ স্ট্রিম লাইন্স গ্রেটার দ্য ভেলোসিটি, এটা আমরা এখান থেকে পেলাম। তাহলে স্ট্রিমলাইন ফ্লো যেটা আমরা পড়লাম, তো স্ট্রিমলাইন ফ্লো এর কি কি প্রপার্টিজ রয়েছে যদি আমরা বলি, এক নম্বর প্রপার্টি হচ্ছে যে এর ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টস, মানে ডিফারেন্ট পয়েন্টসে ডিফারেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কনস্ট্যান্ট ভ্যালু থাকছে। মানে একটা এ পয়েন্টে সবার ভেলোসিটি ভিএ, বি পয়েন্টে সবার ভেলোসিটি ভিভি, সি পয়েন্টে সবার ভেলোসিটি ভিসি, ঠিক এরকম ভাবে। তো
এইখানে যেটা এবং এই পার্টিকেলস এবং এই যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কি হচ্ছে, ডাইরেকশন হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট, ঠিক আছে, ট্যানজেন্ট বরাবর তার ডাইরেকশন। থার্ড পয়েন্ট একটা ইম্পর্টেন্ট রয়েছে স্ট্রিমলাইন ফ্লো এর ক্ষেত্রে, যে দুটো স্ট্রিমলাইন ফ্লো কখনো ইন্টারসেক্ট করবে না। দেখো আমরা যখন টিউব অফ ফ্লো করলাম, তারা কিন্তু একজন আরেকজনকে ইন্টারসেক্ট করেনি। যদি ধরে নিই যে দুজন দুজনকে ইন্টারসেক্ট করে দিল, ধরো এটা একটা স্ট্রিমলাইন ফ্লো, এটা একটা স্ট্রিমলাইন ফ্লো, তারা একটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। ইন্টারসেক্ট করলে দেখো একটা পয়েন্টের জন্যই দুটো ডাইরেকশন থাকছে, তার মানে যে ফ্লুইডের যে ফ্লুইডের ফ্লোটা কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে, কেননা এ যেতে চাইছে এদিকে, এ যেতে চাইছে এদিকে, তার মানে ফ্লুইডের যে ভেলোসিটি সেটাকে ওরা কি করবে, কমিয়ে দেবে। তো সেই কারণে আমরা বলতে পারি দুটো স্ট্রিম লাইন্স কখনোই একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। তো এটা আমরা পেলাম। আর গ্রেটার দ্য নাম্বার অফ স্ট্রিম লাইন্স, ফ্লুইডের ভেলোসিটি বা স্পিড যেটাই বলি না কেন সেটা গ্রেটার হবে। তো এই ছিল আমাদের স্ট্রিমলাইন ফ্লো সম্পর্কে। সিমিলারলি আমাদের রয়েছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্টটা স্ট্রিমলাইনের ঠিক অপোজিট টাইপ অফ আমরা বলতে পারি, একদম ডিফারেন্ট টাইপ। টার্বুলেন্ট ফ্লো কিরকম, টার্বুলেন্ট ফ্লো মানে হচ্ছে, ধরো মানে কোনো পার্টিকুলার ভেলোসিটি নেই, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ভেলোসিটি। মানে দেখো এখান থেকে ধরো যেটা আমরা বলে থাকি যে রিভারের যে মোশনটা হয়, রিভার কি করে, এক রিভারে যখন ওয়াটার ফ্লো করছে, তো এরকম ভাবে যাচ্ছে রিভারগুলো, মানে ওয়াটারটা ফ্লো করছে, দেন কি হয় না, কোথাও একটা ধরো বড় পাথর টাইপের কিছু রয়েছে, স্টোন টাইপের রয়েছে, তো সেখানে সেটা কি করে, হিট করে, দিয়ে তার ফ্লুইডের ভেলোসিটি আবার চেঞ্জ হয়ে যায়। মানে ধরো এই পথে যাচ্ছিল, দিয়ে ভেলোসিটিটা এরকম ভাবে ঘুরে গেল, এইখানে ভেলোসিটি তার পাথটা চেঞ্জ হয়ে যায়। তো এই টাইপ অফ যে মোশন রয়েছে সেটাকে আমরা বলে থাকি টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে, মেনলি আমাদের স্ট্রিমলাইন ফ্লোটাকে আইডিয়াল ফ্লুইড হিসেবে ধরে সেটার উপরে ক্যালকুলেশন রয়েছে। তো আমরা সমস্ত কিছু স্ট্রিমলাইন ধরে এগোবো। টার্বুলেন্টের জাস্ট কনসেপ্টটা আমি বলে রাখলাম, যে টার্বুলেন্ট মানে হচ্ছে ভেলোসিটির কোনো ঠিক থাকবে না, মানে যেরকম খুশি ভেলোসিটি হতে পারে, আমরা জিগজ্যাগ পাথ বলতে পারি, যে ভেলোসিটিটা ফলো করছে জিগজ্যাগ পাথ। মানে নদীর ফ্লো হচ্ছে, দেন একটা ধরো পাথর চলে এলো, তাহলে তার ডাইরেকশনটা পাথরের ধাক্কা লেগে অপোজিট ডাইরেকশনে চলে এলো, তো এই টাইপের, মানে তার স্পিডটা স্লো হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো। তো এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটাকে বলা হয় যে ভেলোসিটি প্রোফাইল ফর এ ভিসকাস অ্যান্ড নন ভিসকাস ফ্লুইড। যে ভেলোসিটি প্রোফাইল কিরকম হয়, ভেলোসিটি প্রোফাইল ফর এ viscous and for a non-viscous fluid। তার মানে আমরা যদি ধরে নিই যে কোনো একটা নন ভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে, মানে কোনো একটা পাইপের মধ্য দিয়ে ধরো কোনো একটা নন ভিসকাস ফ্লুইড আছে, তাহলে তার ফ্লোটা কি হবে, নন ভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে কি হয় না, যেগুলো নন ভিসকাস তাদের ভেলোসিটি কিন্তু থ্রু আউট দ্য পাইপ সমস্ত জায়গায় ভেলোসিটিটা সেম হয়। তার মানে একটা লাইন বা লিনিয়ার ফ্লো আমরা পাবো। এটা হচ্ছে কার জন্য, ভেলোসিটি প্রোফাইল ফর নন ভিসকাস ফ্লুইড, লিনিয়ার টাইপ অফ আমরা ভেলোসিটি প্রোফাইলটা পাচ্ছি। কেন, সমস্ত জায়গায় থ্রু আউট দ্য পাইপ নন ভিসকাস ফ্লুইডটা ইকুয়াল স্পিডে যায়, কিন্তু যখন এটা আমরা ভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে যাচ্ছি, ধরো একটা পাইপের মধ্য দিয়ে একটা কোনো ভিসকাস ফ্লুইড যাচ্ছে, তো তখন কি হবে, ভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে মেনিসকাসটা এরকম হয়। তো ভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে অ্যাক্সিসে তার ভেলোসিটি বেশি হয়, যত উপরের দিকে মানে ওয়ালের দিকে যেতে থাকে ভেলোসিটি কমতে থাকে। অ্যাক্সিসে কি হয় না, এটা যদি অ্যাক্সিস হয়, তো সেই অ্যাক্সিসে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়, আর এই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়, এই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়, মানে অ্যাক্সিসে ভেলোসিটি ম্যাক্সিমাম, এপাশে আর এপাশে ভেলোসিটি কমতে থাকে। তাহলে এই যে প্রোফাইল ফর ভিসকাস ফ্লুইডের জন্য, ইন কেস অফ ভিসকাস ফ্লুইড প্রোফাইলটা কিরকম, প্যারাবোলিক প্রোফাইল। তাহলে এখানে আমরা প্রোফাইলটা কিরকম পেলাম, প্যারাবোলিক প্রোফাইল পেলাম। তাহলে দুটো জিনিস পেলাম, যে ফর এ ভিসকাস ফ্লুইডের জন্য আমরা প্যারাবোলিক প্রোফাইল পেলাম ভেলোসিটি প্রোফাইলটা, আর নন ভিসকাসের ক্ষেত্রে আমরা লিনিয়ার পেলাম। কেন না, নন ভিসকাস ফ্লুইড যখন কোনো একটা পাইপের মধ্য দিয়ে যায়, তখন তার ভেলোসিটি থ্রু আউট দ্য পাইপ সমস্ত পয়েন্টে সেম থাকে, তো সেই কারণে এরকম আমরা প্রোফাইলগুলো পেলাম, এটা জেনে রাখা দরকার। এরপরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি।
তো হোয়াট ইজ ক্রিটিক্যাল ভেলোসিটি সেটা আমাদের এখানে এরপরে জানতে হবে, যে ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি, এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রেনল্ডস নাম্বারের একটা কনসেপ্ট আসবে, তো সেটা আমরা এখান থেকে বুঝবো। তাহলে হোয়াট ইজ ক্রিটিক্যাল ভেলোসিটি, তাহলে দেখো ক্রিটিক্যাল ভেলোসিটিকে আমরা ভিসি দিয়ে ডিনোট করছি। তো আমরা দুটো টাইপ অফ মোশনের কথা পড়লাম, একটাকে বললাম স্ট্রিমলাইন ফ্লো, একটাকে বললাম টার্বুলেন্ট ফ্লো। তাহলে একটা মোশন একটা লিমিটিং ভ্যালু রয়েছে, সেই লিমিটিং ভ্যালুটা যখন ক্রস করে যাচ্ছে তারপরে সেটা কি হচ্ছে না টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। তার আগে অবধি ফ্লুইডের যে মোশনটা রয়েছে সেটা কিন্তু স্ট্রিমলাইন বা স্টেডি ফ্লো যেটাকে আমরা বলছি, ল্যামিনার ফ্লো যেটাকে বলছি। তার মানে এখানে আমরা যে জিনিসটা পেলাম, ক্রিটিক্যাল ভেলোসিটি ওয়ান টাইপ অফ একটা লিমিটিং ভ্যালু বলতে পারি, আপ টু হুইচ যে ভেলোসিটিটা থাকছে, মানে আপ টু হুইচ ফ্লোটা হচ্ছে স্ট্রিমলাইন অ্যান্ড বিয়ন্ড হুইচ দ্য ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি, ক্রিটিক্যাল ভেলোসিটি তাহলে আমরা এটাই পেলাম যে এটা একটা লিমিটিং ভেলোসিটি আমরা বলতে পারি, আপ টু হুইচ যতটা পর্যন্ত, মানে এটা একটা বাউন্ডারি টাইপের মতো ব্যাপার, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। তো আগে অবধি এর আগে অবধি মানে আপ টু এই বাউন্ডারি অবধি সেই ফ্লুইডের যে মোশনটা থাকছে লিকুইডের সেটা হচ্ছে স্ট্রিমলাইন, তারপরেই সেটা হয়ে গেল টার্বুলেন্ট। তাহলে এর একটা কিছু এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা আমরা এখন বের করতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা রেনল্ডস নাম্বারের কনসেপ্টটা এখান থেকে বিল্ড করব। তো ক্রিটিক্যাল ভেলোসিটি কোন একটা টিউবের মধ্য দিয়ে যখন কোনো ফ্লুইড ফ্লো করে, তো এই ক্রিটিক্যাল ভেলোসিটি ফ্লুইডের যে ফ্লুইডটা পাস করছে তার ভিসকোসিটির উপর ডিপেন্ড করে। ফ্লুইডের ডেনসিটি যদি রো হয় সেই ডেনসিটির উপর ডিপেন্ড করে, আর এই যে পাইপটার মধ্যে দিয়ে ফ্লো করছে পাইপটাতে একটা ডায়ামিটার আছে, তো সেই ডায়ামিটারের উপর ডিপেন্ড করে। তো এই তিনটে জিনিস যদি আমরা ধরে নিই, তো তার রেসপেক্টে আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে ভিসির একটা এক্সপ্রেশন বের করতে পারি। তো এটা এখন আমরা এক্সপ্রেশনটা বের করব। তো দেখো এখান থেকে এক্সপ্রেশনটা আমাদের কিরকম আসবে না, এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি রয়েছে আমরা জানি না এটা কিভাবে ভ্যারি করে, তো আমরা ধরে নিলাম যে লেট the critical velocity vc is directly proportional to eta to the power a, rho to the power b আর diameter to the power c। তাহলে এটা ইকুয়াল টু করতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে k, eta to the power a, rho to the power b আর diameter to the power c। vc মানে কি একটা ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি হয় ডাইমেনশন lt - 1, m টাকে আমরা 0 লিখতে পারি, এটা হচ্ছে k। ভিসকোসিটির জন্য কি হয় ডাইমেনশন m l - 1 t - 1 a। রো মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটিকে আমরা বলতে পারি মাস বাই ভলিউম, ভলিউমকে আমরা লিখতে পারি l3 মানে ml - 3 এর হোল টু দি পাওয়ার b, আর ডায়ামিটার মানে একটা লেন্থ হোল টু দি পাওয়ার c। তাহলে দেখো যদি আমরা এই পাশে কম্পেয়ার করি তাহলে জিনিসটা কিরকম আসবে, এটা আসছে k, m টু দি পাওয়ার কত রয়েছে a প্লাস b, l টু দি পাওয়ার কত রয়েছে মাইনাস a আর মাইনাস 3b প্লাস c এখানেও রয়েছে, আর t টু দি পাওয়ার রয়েছে মাইনাস a। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছে একটা এক্সপ্রেশন a প্লাস b 0। যদি m টাকে আমরা কম্পেয়ার করি, এ পাশে m এর পাওয়ার রয়েছে a প্লাস b, এ পাশে রয়েছে 0। l টাকে যদি কম্পেয়ার করি আমরা পাবো মাইনাস a মাইনাস 3b প্লাস c ইকুয়াল টু 1, আর t টু দি পাওয়ার মাইনাস a মানে মাইনাস a ইকুয়াল টু মাইনাস 1, তাহলে a ইকুয়াল টু পেলাম 1। a 1 হলে b কত হবে, b তো মাইনাস a তার মানে মাইনাস 1, তাহলে a পেয়ে গেলাম 1, b পেলাম মাইনাস 1, এখানে বসিয়ে দিলে আমরা c পেয়ে যাব। তাহলে a আর b এর ভ্যালুটা বসিয়ে দাও, প্লাস c ইকুয়াল টু 1, তাহলে c প্লাস 2 ইকুয়াল টু 1, c ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা পেলাম a ইকুয়াল টু 1, b মাইনাস 1, c মাইনাস 1। তাহলে এক্সপ্রেশনটা আমরা কিরকম পাচ্ছি, যদি এখানে আমরা একটু এখানে বসানো যায় ক্রিটিক্যাল ভেলোসিটি vc ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে vc ইকুয়াল টু k ইটা টু দি পাওয়ার a, মানে ইটা টু দি পাওয়ার a মানে হচ্ছে এর ভ্যালু 1, তাহলে 1 লিখলাম, রো টু দি পাওয়ার b মানে রো টু দি পাওয়ার b মানে হচ্ছে মাইনাস 1 আর d টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে আমরা এটা লিখতে পারি vc ইকুয়াল টু k ইটা বাই রো d।
এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটির একটা এক্সপ্রেশন পেলাম, কে ইটা বাই রো ডি, মানে এভাবে এটা ডিপেন্ড করছে, যেখানে ইটাটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, রোটা হচ্ছে ডেন্সিটি, আর ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ। তো এটা আমরা পেলাম। তো এখান থেকে এই যে কে যে কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, সেই কেটাকেই আমরা অ্যাকচুয়ালি বলে থাকি রেনল্ডস নাম্বার, ঠিক আছে? তো রেনল্ডস নাম্বারের ভ্যালু থেকে আমরা ডিটারমিন করতে পারি যে কোনো একটা ফ্লো সেটা স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে, তার কিছু ভ্যালু রয়েছে। তো সেই ভ্যালুটার উপর বেস করে আমাদের নিউমেরিক্যালও থাকে, যে কিছু ডেটা দেওয়া থাকলো, তোমাকে হয়তো বললো যে মোশনটা স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে, চেক করো, ঠিক আছে? তাহলে আমাদের এই যে কেটাকে আমরা রেনল্ডস নাম্বার বলতে পারি। রেনল্ডস নাম্বার জিনিসটা কি? রেনল্ডস নাম্বার হচ্ছে একটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, আর ই দিয়ে ডিফাইন করা হয়। তো এই আর ই যেটা রেনল্ডস নাম্বার, তো সেখান থেকে আমরা বলতে পারবো একটা ফ্লো স্ট্রিমলাইন হয়েছে না টার্বুলেন্ট হয়েছে, জাস্ট এটা। তাহলে কেটাকে আমরা জেনারেলি রেনল্ডস নাম্বার যদি বলি, ভিসি ইকুয়াল টু কি আসছে, রেনল্ডস নাম্বার ইটা বাই রো ডি। তাহলে রেনল্ডস নাম্বারের ভ্যালু কত? ভি সি রো ডি বাই ইটা। তাহলে এটা হচ্ছে আমাদের রেনল্ডস নাম্বারের ভ্যালু, আর ইকুয়াল টু ভি রো ডি বাই ইটা। তাহলে এটা হচ্ছে আমাদের রেনল্ডস নাম্বারের ভ্যালু, যে ভি ইন্টু ডেন্সিটি ইন্টু ডায়ামিটার বাই ভিসকোসিটি। তো এইখানে এই ভ্যালুগুলো নোট করো, যে ইফ দ্য ভ্যালু অফ রেনল্ডস নাম্বারের ভ্যালুটা আর ই, ইফ এই ভ্যালুটা আমাদের 0 থেকে 2000 এর মধ্যে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, স্ট্রিম লাইন ফ্লো। যদি 0 থেকে 2000 এর মধ্যে থাকে সেটাকে আমরা স্ট্রিম লাইন ফ্লো বলবো। যদি আর এর ভ্যালুটা 3000 এর থেকে গ্রেটার হয়, তখন সেটাকে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, যে রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 0 থেকে 2000 এর মধ্যে থাকে সেটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, আর যদি 3000 এর গ্রেটার হয় সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এখন প্রশ্ন আসছে হয়তো যে এই 2000 টা 3000 এর মাঝখানে হলে তাহলে কি হবে, না সেটা হচ্ছে আনস্টেবল। 2000 থেকে 3000 হলে সেটা হচ্ছে আনস্টেবল, মানে এই জায়গাটা আমরা বলতে পারবো না কি টাইপ অফ মোশন। তার এটা থাকছে আমাদের স্ট্রিমলাইন, এটা হচ্ছে টার্বুলেন্ট। আমাদের যে অঙ্কগুলো দেবে জেনারেলি আমরা এটাই বলবো যে ডেটাগুলো থেকে, যে ওটা ফ্লোটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। তো এটা ছিল রেনল্ডস নাম্বারের ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো এরপরে আমরা এই রিলেটেড একটা নিউমেরিক্যালস করছি, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, the flow rate of water এর flow rate from a tap of diameter 1.25 centimeter is 0.48 liter per minute। এখানে এটা বলা আছে। নেক্সট বলেছে the coefficient of viscosity, দেখো এখানে বলেছে the coefficient of viscosity of water is 10 to the power minus 3 Pascal second. After some time the flow rate is increased to, প্রথমে ফ্লো রেট ছিল কত, 0.48 লিটার পার মিনিট, পরে সেই ফ্লো রেটটা ইনক্রিজ হয়েছে 3 লিটার পার মিনিটে। তাহলে কোশ্চেন কি আছে না, ক্যারেক্টারাইজ দ্য ফ্লো ফর বোথ দ্য কেসেস। মানে আমাদের দুটো কেস, ফার্স্ট কেসে যখন ফ্লোটা হচ্ছে 0.48 লিটার পার মিনিট,
তো তখন আমাদের দেখতে হবে যে তখন সেই মোশনটা কিরকম, স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। আবার যখন ফ্লোটা চেঞ্জ হয়ে ইনক্রিজ হয়ে হয়েছে ধরো 3 লিটার পার মিনিট, তখন আমাদের ওটা চেক করতে হবে যে সেটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। তো এটা ক্লিয়ারলি আমাদের রেনল্ডস নাম্বারের যে ফর্মুলা রয়েছে ভি রো ডি বাই ইটা, তো সেটার উপরে বেস করেই আমাদের হবে। ইটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কিন্তু কোশ্চেনটা একটু ঘোরানো আছে। দেখ কোশ্চেনে কি কি দেওয়া আছে, ডায়ামিটার গিভেন আছে, মানে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু 1.25 সেন্টিমিটার, মানে 1.25 ইন্টু 10⁻³ মিটার। এটা এখানে বলতে পারি 10⁻² হবে, রাইট, 10⁻² মিটার। নেক্সট হচ্ছে এখানে দেখো যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলে দিয়েছে, মানে আমরা এটা লিখতে পারি ইটা ইকুয়ালস টু 10⁻³ পাস্কাল সেকেন্ড। তো অ্যাট ফার্স্ট কেস, যখন ফার্স্ট কেস রয়েছে তখন আমাদের ফ্লোটা কত, ফার্স্ট কেস ফ্লো মানে হচ্ছে কিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি 0.48 লিটার পার মিনিট। তাহলে এটা হচ্ছে ফ্লো প্রথম কেসের জন্য, কিউ ইকুয়ালস টু কত, 0.48 লিটার পার মিনিট। এখন প্রশ্ন হতে পারে রেনল্ডস নাম্বার যে আমরা চেক করব, রেনল্ডস নাম্বারের মধ্যে তো কোথাও ফ্লো দিয়ে কোনো ফর্মুলা নেই, আমরা পড়িনি। তো এখানে দেখো একটু যদি আমরা রেনল্ডস নাম্বারটাকে ডিফাইন করি, আর ই ইকুয়াল টু কি হয়, ভি রো ডি বাই ইটা। এখানে দেখো ফ্লোটা কি আছে, ওয়াটারের ডেনসিটি আমরা লিখতে পারি, ওয়াটারের ডেনসিটি কত, 1000 কেজি পার মিটার কিউব, বা ইন শর্ট আমরা 10⁻³ লিখতে পারি। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, রো দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, ইটা দেওয়া আছে, বাট আমরা ভেলোসিটিটা জানি না। কিন্তু ভেলোসিটির বদলে আমাদের ফ্লো রেট দেওয়া আছে, যে এতটা ফ্লো করছে। তাহলে ফ্লো রেটের সাথে আমরা ভেলোসিটির একটা রিলেশন লিখতে পারি। সেই রিলেশনটা দেখো, সেটা আমরা বলতে পারি কিরকম, কিউ ইকুয়ালস টু, এই তো পাইপটা, এটা যদি পাইপ হয় তো পাইপের মধ্য দিয়ে এই যে ক্রস সেকশন দিয়ে তো সেটা বেরোচ্ছে, ক্রস সেকশন মানে তার এরিয়া, আর যতটা ভেলোসিটিতে বেরোচ্ছে তো সেটাই তো ফ্লো রেট। মানে আমরা এখানে একটা রিলেশন বের করতে পারি, ফ্লো রেট কিউ ইকুয়ালস টু ভি ইন্টু এ, মানে ক্রস সেকশন মধ্য দিয়ে যতটা ক্রস সেকশন দিয়ে যে স্পিডে তারা বেরোচ্ছে তো সেটাই তো তার ফ্লো রেট। মানে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে ভেলোসিটিটা কত হবে, কিউ বাই এ, কিউ বাই এরিয়া। এখন আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে, এরিয়া মানে কি জানি পাই আর স্কোয়ার, আমরা লিখতে পারি পাই ডি স্কোয়ার বাই 4, মানে উপরে 4 চলে যাবে। তাহলে দেখো আমরা ভেলোসিটির জায়গায় এখানে আমরা রিপ্লেস করতে পারি 4 কিউ বাই পাই ডি স্কোয়ার, ডিটা ক্যাপিটাল ধরেছিলাম তো ডি স্কোয়ার, ইন্টু রো ডি বাই ইটা, একটা ডি কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি 4 কিউ রো বাই পাই ডি ইটা। এটা হচ্ছে আমাদের রেনল্ডস নাম্বারের ভ্যালু। তাহলে এখানে দেখো সমস্ত ডেটাগুলো গিভেন আছে। ডায়ামিটার আমাদের বলে দেওয়া আছে 1.25 ইন্টু 10⁻² মিটার, ইটাটা দিয়ে দিয়েছে 10⁻³, ফ্লো রেট কিউটা প্রথম কেসে বলে দিয়েছে কত, মানে প্রথমবারে আমরা বসাবো 0.48 লিটার পার মিনিট, রো জানি, পাই জানি, জাস্ট ভ্যালুটা যদি পুট করি আমরা আর ই ইকুয়ালস টু পেয়ে যাবো 815 ফার্স্ট কেসে। 815 মানে সেটা লেস দেন 1000, তার মানে সেটা হয়ে যাবে কি লেস দেন 2000 আমরা বলতে পারি, বা এভাবেও যদি না মনে করি, রেনল্ডস নাম্বার তো 815, মানে যেটা কিনা 0 থেকে 2000 এর মধ্যে ভ্যারি করছে, তাহলে এটা কি হবে, ডেফিনেট স্ট্রিমলাইন ফ্লো হবে। ঠিক পরের কেসে সেম জিনিস থাকবে, জাস্ট কিউটা আমার চেঞ্জ হয়ে যাবে। কেন, ফ্লো রেটটা হয়েছে কত, 3 লিটার পার মিনিট, বাকি তো সব সেম আছে। তাহলে আমরা এখানে কিউ এর জায়গায় বসিয়ে দেবো পরের কেসে, মানে কিউ এর জায়গায় একবার 0.48 বসবে আর একবার 3 বসবে। তো তাহলে পরের কেসে আমরা পাবো এর ভ্যালু 5096, ক্যালকুলেশন করে তোমরা দেখবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কি গ্রেটার দেন 3000, তার মানে সেটাকে আমরা বলতে পারি দিস ইজ টার্বুলেন্ট ফ্লো। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন, মানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণে আমি এটা করালাম। তো এইখানে দেখো রেনল্ডস নাম্বারে তোমাদের প্রশ্নে ডাইরেক্ট এটা ধরে পেয়ে যাবে এরকমই থাকবে, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা একটু ঘোরানো ছিল, ফ্লো রেট দিয়েছিল, কারণ আমরা রেনল্ডস নাম্বারে ফ্লো রেট দিয়ে কোনো ইকুয়েশন আমাদের ছিল না। কিন্তু ফ্লো রেট মানে কি না, একটা ক্রস সেকশন মধ্য দিয়ে যে ভেলোসিটিতে ফ্লুইডটা ফ্লো করছে, মানে কিউ ইকুয়ালস টু ভি ইন্টু এ, তাহলে ভিটাকে আমরা রিপ্লেস করতে পারি 4 কিউ বাই পাই ডি স্কোয়ার দিয়ে, তো সেখান থেকে এটা আমরা পেয়ে গেলাম। তো আলটিমেট কনসেপ্টটা ওটাই যে স্ট্রিমলাইন মানে রেনল্ডস নাম্বারের ভ্যালুটা 0 থেকে 2000 এর মধ্যে থাকবে, টার্বুলেন্ট মানে ভ্যালুটা 3000 এর গ্রেটার হবে। তো এটা আমরা
এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি যেটা তোমরা বাড়িতে নিজেরা সলভ করবে। দেখো নেক্সট যে কোশ্চেনটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ইজ ফ্লোয়িং ইন এ পাইপ, water is flowing in a pipe of radius 1.5 centimeter with an average velocity of 15 centimeter per second. তাহলে what is the nature of flow? just check করবে এটা স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে। what is the nature of the flow? কি কি দেওয়া আছে? the coefficient of viscosity eta সেটা দিয়ে দিয়েছে 10 to the power -3 পাস্কেল সেকেন্ড, আর ডেন্সিটি অফ দ্য ওয়াটার সেটা তো জানোই 10 to the 3 kg per meter cube। তো জাস্ট এখানে ইউনিট সিস্টেমটা চেঞ্জ করবে, দিয়ে রেনল্ডস নাম্বারের ভ্যালু বের করে দেখবে যে রেনল্ডস নাম্বার ভ্যালুটা 0 থেকে 2000 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা স্ট্রিমলাইন হবে, আর যদি 3000 এর গ্রেটার হয় তাহলে সেটা টার্বুলেন্ট হবে। তো এটা আমাদের একটা থিওরি ছিল। তো এরপরে যে নেক্সট টপিক রয়েছে সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড অ্যান্ড ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তো নেক্সট যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইড। তো ইকুয়েশন অফ কন্টিনিউইটি জানার জন্য আমাদের আইডিয়াল ফ্লুইড সম্পর্কে কনসেপ্ট থাকা দরকার। তো আমরা কোন ফ্লুইডটাকে আইডিয়াল বলবো? তো আমাদের এখানে ক্যালকুলেশনে যদি আমরা রিয়েল ফ্লুইড যেরকম বিহেভ করে তো সেরকম ক্যালকুলেশন এখানে ধরলে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়, মানে রিলেভেন্ট নয়। তো সেই কারণে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন আইডিয়াল ফ্লুইডের কনসেপ্ট ধরে করবো। তো আইডিয়াল ফ্লুইড আমরা কাদেরকে বলবো? প্রথম কথা হচ্ছে আইডিয়াল ফ্লুইড মানে কয়েকটা কন্ডিশন থাকবে। এক নম্বর হচ্ছে ফ্লোটা স্টেডি ফ্লো হতে হবে, যে একটা পাইপের মধ্য দিয়ে যখন ফ্লো করবে ফ্লুইডটা তো সেটা স্টেডি ফ্লো হতে হবে। সেকেন্ড হচ্ছে নন ভিসকাস। স্টেডি ফ্লো মানেটা কি? স্টেডি ফ্লো মানে হচ্ছে যখন ফ্লুইডটা ফ্লো করছে তার ভেলোসিটি সেম থাকছে, তার ম্যাগনিটিউডের দিক থেকেও সেম থাকছে, ডাইরেকশনটাও সেম থাকছে। মানে এমন নয় যে ডাইরেকশন ভেলোসিটির তো ডাইরেকশন ট্যানজেন্ট বরাবর চেঞ্জ হয়। তো এখানে যদি আমরা স্টেডি ফ্লো নিই তাহলে ভেলোসিটিটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। সেকেন্ড যেটা রয়েছে নন ভিসকাস ফ্লুইড হতে হবে। নন ভিসকাস কথাটার মানে হচ্ছে যে একটা ইন্টারনাল যে ফ্রিকশন সেটা এখানে কোনো রকম ভাবে এক্সিস্ট করবে না, ঠিক আছে। থার্ড পয়েন্ট যেটা থাকছে সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড হতে হবে। তো এই কথাটার মানে কি ইনকম্প্রেসিবল ফ্লুইড? তো এটা মানে হচ্ছে আমাদের যে ডেনসিটি ইজ সেম, ডেনসিটি যেটা রো থাকছে ফ্লুইডের পুরোটা জুড়ে মানে পুরো পাইপ জুড়ে ডেনসিটি সেম থাকবে, মানে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে ডেনসিটি সেম থাকছে ফ্লুইডের। আর ফোর্থ পয়েন্ট যেটা থাকছে ই রোটেশনাল ফ্লো। ই রোটেশনাল মানে হচ্ছে সেখানে কোনো রকম অ্যাঙ্গুলার মোমেন্টাম এক্সিস্ট করছে না। ই রোটেশনাল ফ্লো মানে দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রডিউসড। তার মানে আমরা যদি ফ্লুইডের মধ্যে কোনো একটা হুইলকে ফেলে দিই তাহলে কিন্তু হুইলটা তার যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন করার যে টেন্ডেন্সি সেটাও এখানে থাকবে না। তার মানে আমাদের আইডিয়াল ফ্লুইড বলতে গেলে যে চারটে মেন কনসেপ্ট আইডিয়াল ফ্লুইড হতে গেলে আমরা এরপরে যা ক্যালকুলেশন করব বার্নৌলিস থিওরাম রিলেটেড বা ইকুয়েশন অফ কন্টিনিউইটি, তো সেখানে আমরা আইডিয়াল ফ্লুইডের উপর বেস করে করব। আইডিয়াল ফ্লুইড মানে কি কি? প্রথম হচ্ছে আমাদের স্টেডি ফ্লো হতে হবে, নন ভিসকাস, ইনকম্প্রেসিবল অ্যান্ড ই রোটেশনাল ফ্লো হতে হবে। তো এই চারটের উপর বেস করে আমরা ক্যালকুলেশনে যাব। তো এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তো ইকুয়েশন অফ কন্টিনিউইটি জিনিসটা কি সেটা আমাদের জেনে রাখাটা দরকার। তো হোয়াট ইজ ইকুয়েশন অফ কন্টিনিউইটি? তো এখানে দেখো ইকুয়েশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি মানে আমরা ধরে নিলাম
ধরো এখানে আমরা কনসিডার করলাম কি, যে হিয়ার উই কনসিডার করছি কি একটা নন ভিসকাস স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে, ইনকম্প্রেসিবল নন ভিসকাস অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড, সেটা কিনা এখানে ধরো এইখানটা কি রয়েছে, এটা বেশি থিকার রয়েছে, তার মানে এর ক্রস সেকশন যদি আমরা A1 ধরি, আর এটা ধরো একটা থিনার পোর্শন রয়েছে, এর ক্রস সেকশন আমরা A2 ধরলাম। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কি, যে একটা ফ্লুইড, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, তো A থেকে B পয়েন্টের দিকে ফ্লো করছে। কিরকম ফ্লুইডের নেচার? নন ভিসকাস, ইরোটেশনাল ফ্লুইড, স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে, মানে যেটাকে আমরা স্টেডি ফ্লো ধরছিলাম, তো সেই ফ্লোটা হচ্ছে নন ভিসকাস, স্ট্রিমলাইন ফ্লো অ্যান্ড ইরোটেশনাল ফ্লো অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড। তাহলে সে A পয়েন্ট থেকে B পয়েন্টে এসে পৌঁছচ্ছে। তাহলে এখানে ফ্লুইডটার ভেলোসিটি আমি ধরলাম V1, আর এই B পয়েন্টে ফ্লুইডটার ভেলোসিটি হচ্ছে V2। তার মানে আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, যে আফটার টাইম t বা আফটার টাইম ডেল টি টাইমে এই যে মাসটা ছিল, মানে এই যে ফ্লুইড পার্টিকেলসটা, এইখানে যতটাগুলো ফ্লুইড পার্টিকেলস রয়েছে, সে সাপোজ A থেকে A ড্যাশ পজিশনে পৌঁছলো, আমরা কি ধরলাম, আফটার টাইম ডেল টি the fluid at A point reaches A dash point. Similarly আমরা এটাও ধরলাম যে A dash পয়েন্টে পৌঁছেছে with a velocity v1, তার মানে কতটা ডিসটেন্স কভার করেছে যদি আমরা বলি, অতএব the distance কতটা কভার করেছে A থেকে A dash। দেখো ডিসটেন্স মানে আমরা কি জানি, স্পিড ইনটু টাইম, তার মানে কত স্পিডে এসেছে v1, আর টাইম লেগেছে ডেল টি, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে, v1 ইনটু ডেল টি। তার মানে আমরা বলতে পারি v1 ইনটু ডেল টি এটা। তার মানে আমরা বলতে পারি ডেল টি টাইমের মধ্যে যে অ্যামাউন্ট অফ লিকুইড মাস কালেক্টেড হয়েছে, এখান থেকে এখানে, সেটা হচ্ছে v1 ডেল টি, এটা আমরা বললাম, মানে যতটা ডিসটেন্স কভার করেছে। সিমিলারলি ডেল টি টাইমে যদি B পয়েন্ট থেকে লিকুইডটা এইখানে এসে পৌঁছায় B ড্যাশে, তার মানে A কতটা ডিসটেন্স কভার করছে, B ড্যাশ ইকুয়াল টু V2 ডেল টি। এটা কেউ লেখো যে আফটার টাইম ডেল টি দ্য ফ্লুইড এট B পয়েন্ট রিচেস এট B ড্যাশ পয়েন্ট, যেটা মুভ করছে উইথ ভেলোসিটি V2, সো কতটা ডিসটেন্স তারা কভার করছে, V2 ডেল টি। তো এরপরে দেখো, তাহলে আমরা এইগুলো পেলাম যে এটা V1 ডেল টি আর এ V2 ডেল টি ডিসটেন্স কভার করলো। তো এরপরে আমরা এরকম বলতে পারি যে ইন টাইম ডেল টি the amount of লিকুইড মাস বা ফ্লুইড মাস যাই বলি না কেন, ফ্লুইড মাস যেটা কালেক্টেড হচ্ছে at A dash পয়েন্ট, সেটা কতটা হবে, মাস কালেক্টেড হচ্ছে। মাস মানে কি, যদি আমি ধরি m1 মাস কালেক্টেড হচ্ছে, মাস মানে আমরা কি জানি, ডেনসিটি ইনটু ভলিউম। তো ডেনসিটি, তো এটা যেহেতু ইনকম্প্রেসিবল ফ্লুইড ধরেছি, তাহলে ফ্লুইডের ডেনসিটি সেম হবে, এইখানেও যদি ডেনসিটি রো হয় এখানেও ডেনসিটি রো হবে, তাহলে ডেনসিটি ইনটু ভলিউম। দেখো ভলিউমকে আমরা কি লিখতে পারি, এরিয়া ইনটু ডিসটেন্স হিসেবে, এরিয়া ইনটু লেন্থ, ডিসটেন্স তো একটা লেন্থ, তার মানে আমরা এটা লিখতে পারি রো ইনটু এর এরিয়া কত, A1, A কতটা ডিসটেন্স কভার করেছে, V1 ডেল টি। সিমিলারলি আমরা এটাও বলতে পারি ইন টাইম ডেল টি the amount of fluid mass collected at B dash point, তো সেই মাসটা কত হবে, এরও তো ডেনসিটি হচ্ছে রো, এর এরিয়া কত A2, A কতটা ডিসটেন্স কভার করেছে, V2 ডেল টি। তাহলে কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল থেকে বলা হয় কি, মাস তো সব জায়গায় সেম হয়, মাস তো চেঞ্জ হয়ে যায় না, তাহলে m1 ইকুয়াল টু m2 লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে সিন্স m1 ইকুয়ালস টু m2, or we can write rho A1 V1 del T equals to rho A2 V2 del T. তাহলে দেখো del T cancel, rho cancel, or we get A1 V1 equals to A2 V2, মানে আমরা বলতে পারি AV equal to constant, এটা হচ্ছে যেখানে এরিয়া আর ভিটা হচ্ছে যেখানে ভেলোসিটি। তার মানে আমরা বলতে পারি এরিয়া আর ভেলোসিটির মধ্যে একটা ইনভার্স রিলেশন থাকছে, যেটা আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলা হচ্ছে, যে when a ফ্লুইডের নেচারটা কিরকম, আইডিয়াল ফ্লুইড, মানে নন ভিসকাস, স্ট্রিমলাইন ফ্লো হবে, ইনকম্প্রেসিবল অ্যান্ড ইরোটেশনাল ফ্লুইড,
যেটা কিনা ফ্লো করবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তো তারা ফলো করবে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। মানে এরিয়া যে পয়েন্ট থেকে ফ্লো করছে, তো সেই পয়েন্টের এরিয়া মাল্টিপ্লাই সেই পয়েন্টে ফ্লুইডের যে ভেলোসিটি ইকুয়াল টু ওখান থেকে যখন আরেকটা পয়েন্টে গেছে, তো সেই পয়েন্টের যে ক্রস সেকশনাল এরিয়া রয়েছে লিকুইডটার, যে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পাইপের এরিয়া ইনটু ফ্লুইডটা বা লিকুইডটা যে ভেলোসিটি নিয়ে ওখানে যাচ্ছে v2। তার মানে a1 v1 ইকুয়ালস টু a2 v2। মানে ইন জেনারেল আমরা বলতে পারি av ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেখানে এটা এরিয়া, vটা কিন্তু ভেলোসিটি। তো এরপরে আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বার্নৌলিস থিওরাম। তো হোয়াট ইজ বার্নৌলিস থিওরাম? বার্নৌলিস থিওরাম জানতে গেলে আমাদের এখানেও আইডিয়াল ফ্লুইডের কনসেপ্টটাই লাগবে। আমরা রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে এটা করতে পারি না, এটা আমরা আইডিয়াল ফ্লুইডের জন্যই ধরে থাকি। তাহলে বার্নৌলিস থিওরাম যেটা বলছে যে the kinetic energy, the potential energy and the pressure energy per unit volume, প্রত্যেকের সাথে the kinetic energy per unit volume, potential energy per unit volume and the pressure energy per unit volume through a non-viscous যা যা ছিল incompressible, irrotational and streamline flow is constant। তার মানে যখন একটা ফ্লুইড একটা নন ভিসকাস, ইনকম্প্রেসিবল, ইরোটেশনাল অ্যান্ড স্ট্রিমলাইন ফ্লুইড যেটা, সেটা যখন ফ্লো করছে, তো তখন দ্য কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, এদের যে সাম, কথাটা লেখাটা আমার ভুল হয়েছে, দ্য সাম অফ, এখানে এটা লিখতে হবে দ্য সাম অফ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম প্লাস পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম প্লাস প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমাদের যদি আমরা দেখি কাইনেটিক এনার্জি বলতে গেলে কি বোঝায়, কাইনেটিক এনার্জি জিনিসটা কি, আমরা কাইনেটিক এনার্জি মানে জানি হাফ এম ভি স্কোয়ার। ওটাই একটা লিকুইড যার টোটাল অ্যামাউন্ট অফ মাস যদি এম হয়, সেই যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তার এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে দ্য এনার্জি পোজেস বাই দ্য লিকুইড ডিউরিং ইটস মোশন, তো সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি আমরা কি বলতে পারি, দ্য এনার্জি পোজেস বাই দ্য লিকুইড ডিউ টু ইটস পজিশন। সে সাপোজ একটা পাইপের মধ্যে আছে, তো সেই পাইপটা এরকম একটা পাইপের মধ্যে কোনো একটা লিকুইড আছে, তো পাইপটা সারফেস থেকে এইচ হাইটে আছে বা এ পাশে h1 হাইটে আছে, তাহলে এই যে হাইটের জন্য তার একটা mgh থাকছে, তো সেটাকে আমরা বলবো কি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর দ্য এনার্জি possessed by the liquid due to its pressure, তো সেটা বলা হচ্ছে প্রেসার এনার্জি। তো অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরাম, the sum of kinetic energy per unit volume plus potential energy per unit volume plus pressure energy per unit volume in case of non-viscous, incompressible, streamline flow বা streamline flow করছে এমন একটা লিকুইড, তার জন্য এটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এর ম্যাথমেটিক্যাল ফর্মটা যাই, আমরা এই ডেরিভেশনে যাব না, ডেরিভেশনটা খুব লেন্দি এবং এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমরা এই ডেরিভেশনটা এখানে স্কিপ করছি। তো এর অ্যাপ্লিকেশনটা জানাটা বরং বেশি দরকার। তো এখানটা দেখো যে আমরা এখানে প্রথমে যেটা বললাম যে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, মানে কাইনেটিক এনার্জি বাই ভলিউম প্লাস পোটেনশিয়াল এনার্জি বাই ভলিউম প্লাস প্রেসার এনার্জি বাই ভলিউম, তো এইটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরাম। তাহলে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি অলরেডি, হাফ এম ভি স্কোয়ার। বাই ভলিউম বলেছে, ভলিউম মানে এম বাই ভি, এটা হচ্ছে কি ডেনসিটি, তাহলে আমরা লিখতে পারি হাফ রো ভি স্কোয়ার। এই ভিটা কি ভেলোসিটি, এই ভিটা ভলিউম। সিমিলারলি আমরা যদি বলি এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি বাই ভলিউম পেলাম। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি বাই ভলিউম যদি আমরা বলি, পোটেনশিয়াল মানে কি mgh বাই ভলিউম হচ্ছে v, তাহলে m বাই v মানে কি রো, তাহলে আমরা এটা লিখতে পারি রো জি এইচ।
সিমিলারলি যেটা রয়েছে আমাদের প্রেসার এনার্জি বাই ভলিউম যদি করি, প্রেসার এনার্জি মানে হচ্ছে পি ইন্টু ভি ভলিউম, তো সেটাকে আমরা প্রেসার এনার্জি বলবো বাই ভলিউম, তাহলে পি। প্রেসার এনার্জি মানে পি ইন্টু ভলিউম, সেটাকে বলা হয় প্রেসার এনার্জি, কেননা প্রেসারের সাথে ভলিউম মাল্টিপ্লাই করলে পিভি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে এনার্জি, তাহলে পিভি বাই ভি, তাহলে আমরা পেলাম পি। তো অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরাম উই ক্যান রাইট এই তিনজনের সাম ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরাম উই ক্যান রাইট হাফ পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ দ্যাট ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে যদি দুটো সাইডের জন্য হয়, দুটো মানে হাইটের জন্য হয়, দুপাশে যদি থাকে, তখন আমরা এরকম লিখতে পারি পি ওয়ান প্লাস হাফ রো ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস রো ওয়ান জি, রোটা অ্যাকচুয়ালি সেম হয় যেহেতু ইনকম্প্রেসেবল, রো জি এইচ ওয়ান ইকুয়াল টু কি বলতে পারি পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি এইচ টু। তো এটার উপরে বেস করে আমরা কিছু অ্যাপ্লিকেশন পড়বো। টরেসেলিস একটা রয়েছে, ইফ্লাক্স যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে ভেঞ্চুরিমিটার। তো এই দুটো কনসেপ্ট আমরা এখান থেকে ডিরাইভ করব। তো তার আগে আরেকটা টার্ম এখান থেকে জেনে রাখা দরকার, যে কোনটাকে আমরা প্রেসার হেড বলি, কোনটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল হেড, কোনটা কাইনেটিক হেড, এগুলো জানা দরকার। তো এখানে যেমন কাইনেটিক এনার্জি বাই ভলিউম রয়েছে, তেমনি কাইনেটিক এনার্জির সাথে যদি আমরা ডিভাইডেড করে দিই ওয়েটটাকে, ওয়েট, তাহলে কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম ভি স্কোয়ার বাই এম জি, তাহলে এই যে এটা আসছে ভি স্কোয়ার বাই টু জি, সেটাকে বলা হয় কি কাইনেটিক হেড বা ভেলোসিটি হেড। কাইনেটিক এনার্জি হেড নামটাই হচ্ছে এটা, বা যেটাকে আমরা বলে থাকি ভেলোসিটি হেড, ঠিক আছে। ঠিক তেমনি পোটেনশিয়াল এনার্জির সাথে যদি আমরা ওয়েটকে ডিভাইডেড করি, মানে এম জি এইচ বাই এম জি, মানে যেটা আসছে এইচ, তো সেটাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল হেড। তো এই টার্মগুলো জাস্ট জেনে রাখা, যদি অঙ্ক দেয় হেড দিয়ে তাহলে আমরা করতে পারবো। এন্ড প্রেসার এনার্জি বাই ওয়েট, প্রেসার এনার্জি মানে কি ছিল পিভি বাই এম জি, মানে এটা কত আসবে এম বাই ভি, মানে নিচে রো হয়ে যাবে, মানে পি বাই রো জি, এটাকে আমরা বলতে পারি which is known as the pressure head। ব্যাস, তাহলে এগুলো রয়েছে। এরপরে আমরা তাহলে বার্নৌলিস থিওরামের যে দুটো অ্যাপ্লিকেশন, সেই দুটো অ্যাপ্লিকেশনে মুভ করব। তাহলে যে প্রথম পয়েন্ট যেটা রয়েছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরাম, সেটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ ইফ্লাক্স, বা সেখান থেকে আমরা বলতে পারি হোয়াট ইজ টরেসেলিস ল। The application of Bernoulli's theorem, the first application যেটাকে বলা হচ্ছে velocity of a flux, which is Torricelli's law। তো এটা দেখো, velocity of efflux বলতে গেলে আমাদের এরকম একটা টিউব রয়েছে, একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের একটা সাইডে আমরা একটা ফুটো করে দিয়েছি, একটা হোল করে দিয়েছি, হোল। তো সেই হোল দিয়ে তাহলে কি হবে না, হোল দিয়ে এটা ধরো আপ টু এতটা হাইট অবধি লিকুইড আছে, একটা ইনকম্প্রেসেবল ফ্লুইড রয়েছে, তার মানে ডেনসিটি সেম হবে, তো এখানটা লিকুইড আছে। তাহলে এটা এই পয়েন্টটাকে আমরা 1 পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটাকে আমরা 2 ধরলাম সাপোজ, মানে আপ টু এতটা হাইট অবধি ওটা ফিল আপ আছে। তাহলে এই পয়েন্টে যে লিকুইডটা এখানে একটা হোল করে দিয়েছি, মানে কি লিকুইডটা বেরিয়ে যাবে, তাহলে এইখানে যে স্পিডে বেরোচ্ছে সেই স্পিডটাকেই বলা হচ্ছে ভেলোসিটি অফ ইফ্লাক্স। ইফ্লাক্স মানে কি, ইফ্লাক্স মানে হচ্ছে আউটফ্লো অফ দ্য লিকুইড, যে লিকুইডের আউটফ্লোটাকে আমরা বলে থাকি এখানে ইফ্লাক্স। তাহলে সে যে স্পিডে বেরোচ্ছে সেটাকে আমরা বলবো কি ভেলোসিটি অফ ইফ্লাক্স। আমরা এই 1 পয়েন্টে ভেলোসিটি ধরলাম v1, আর এই পয়েন্টে আমরা ধরলাম ভেলোসিটি হচ্ছে v2। 1 পয়েন্টের ক্রস সেকশনাল এরিয়া আমরা ধরলাম a1, 2 পয়েন্টের ক্রস সেকশনাল এরিয়া আমরা ধরলাম a2। 1 পয়েন্টের যে প্রেসার সেটা ধরলাম p1, p1 ইকুয়ালস টু কত pa। দেখো এটা অ্যাটমসফিয়ারের সাথে ওপেন রয়েছে, তাহলে আমরা বলতে পারি p1 সমান pa, কিন্তু এখানে প্রেসারটা কত p2 সমান আমরা ধরে নিলাম p, উপরে প্রেসার কত
P2 ইকুয়ালস টু P। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে হোলটা সেটা গ্রাউন্ড লেভেল থেকে মানে নিচ থেকে এটা ধরো y1 হাইটে রয়েছে, আর পুরো উপরের যে আপ টু যতটা অবধি লিকুইড রয়েছে সেটা আমাদের y2 হাইটে আছে। কি কি ধরলাম? হোলটা গ্রাউন্ড লেভেল থেকে y1 হাইটে আছে, আর আপ টু যতটা লিকুইড ফিল আপ আছে সেটা y2 হাইটে আছে, আর y2 মাইনাস y1 সেটাকে আমরা ধরে নিলাম হাইট h, এই যে হাইটটাকে সেটাকে আমরা h ধরলাম। এবারে 1 আর 2 পয়েন্টে যদি আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করি, আমরা লিখতে পারি a1 v1 সমান a2 v2, or we can write v2 equals to, আমাদের বের করতে হবে v1 টা, ভেলোসিটি অফ ইফ্লাক্স, মানে v1 টা আমরা বের করতে চাইছি। ভেলোসিটি অফ আউটফ্লো কে হচ্ছে v1, মানে এই ভেলোসিটিটা নিয়ে পড়ছে ফ্লুইডটা, তাহলে এই আউটফ্লোটা আমাকে বের করতে হবে। তো v2 মানে আমরা কি লিখতে পারি a1 v1 বাই a2। তাহলে এখন দেখো এরিয়া যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি, a1 টা একটা স্মল হোল, তাহলে এর ক্রস সেকশন বেশি হবে না উপরেরটা বেশি হবে? উপরের ক্রস সেকশন বেশি হবে, মানে আমরা বলতে পারি since a2 is much greater than a1 so v2 equals to 0। তাহলে ভেলোসিটি আপার পয়েন্টে যেটা রয়েছে সেটা 0, তার মানে আমরা বলতে পারি এখানে লিকুইডটা অলমোস্ট রেস্টে আছে। লিকুইডটা কিসে রয়েছে? রেস্টে আছে, এটা আমরা বলতে পারি। যেহেতু a2 টা অনেক বড় কম্পেয়ার টু a1, তাহলে v2 টা 0, তার মানে এখানে যে লিকুইডটা রয়েছে দে আর ইন রেস্ট কন্ডিশন। তাহলে আমরা এখান থেকে পেলাম v2 equals to 0। এরপরে যদি আমরা বার্নৌলিস থিওরেম ইউজ করি, দেখো বার্নৌলিস থিওরেম কি বলা হয়, p প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ দ্যাট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা 1 পয়েন্টের জন্য একবার ইউজ করব আর একবার 2 পয়েন্টের জন্য ইউজ করব। তাহলে 1 পয়েন্ট আর 2 পয়েন্টের জন্য যদি ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি, যদি 1 এর জন্য ইউজ করি, দেখো 1 এর প্রেসার কত p1, p1 এখানে হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, তাহলে 1 পয়েন্টে ভেলোসিটি কত v1, তাহলে হাফ রো v1 স্কোয়ার। এখানে রো জি এইচ, তার মানে আমাদের হাইট কত রো জি, এখান থেকে হাইটটা কত y1, তাহলে আমরা লিখতে পারি রো জি y1 দ্যাট ইকুয়াল টু এই পয়েন্টে প্রেসার কত p2 প্লাস হাফ রো v2 স্কোয়ার তো হবে না কেন এটা 0, প্লাস রো জি 2 পয়েন্টের জন্য হাইট কত y2। তাহলে আমরা এখান থেকে এই টার্মটা 0 পেয়ে গেলাম, এই টার্মটা কোনো সিগনিফিকেন্স নেই, যেহেতু v2 টা 0 আমরা ধরে নিয়েছি যে লিকুইডটা রেস্টে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি p1 এর জায়গায় বসাতে পারি pa প্লাস হাফ রো v1 স্কোয়ার প্লাস রো জি y1 ইকুয়াল টু p2 এর জায়গায় বসাতে পারি p প্লাস রো জি y2। তাহলে যদি আমরা এখান থেকে দেখো হাফ রো v1 স্কোয়ারটা বের করে নিই, এটা ইকুয়ালস টু কি আসছে p মাইনাস pa প্লাস রো জি y2 মাইনাস y1। তাহলে এটা হচ্ছে y2, এটা y1, তাহলে এদের গ্যাপটা কত h, তার মানে আমরা পরের লাইনে হাফ রো v1 স্কোয়ার ইকুয়াল টু p মাইনাস pa প্লাস রো জি h লিখতে পারি। এখান থেকে আমরা ইজিলি 2 বাই রো যদি ওপাশে মাল্টিপ্লাই করে দিই আমরা খুব ইজিলি v1 স্কোয়ার পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি v1 স্কোয়ার ইকুয়াল টু 2 p মাইনাস pa বাই রো প্লাস রো জি এইচ, মানে এটা কেটে যাবে 2gh হয়ে গেল। তাহলে v1 কত হবে, v1 ইকুয়ালস টু আমরা এটা বলতে পারি রুট আন্ডার অফ এটা। তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি অফ ইফ্লাক্স। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে ভেলোসিটি অফ ইফ্লাক্স পেলাম, এখান থেকে আমাদের অঙ্ক থাকতে পারে। তো এবারে দেখো একটা পয়েন্ট সেখানে আমি বলছি যে ইফ যদি এরকম হয় যে p টা মোর গ্রেটার দেন p1, if p more greater than pa, এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে উপরের প্রেসারটা যদি খুব বেশি হয় তাহলে এই টার্মটা কি হবে, নেগলেক্ট হয়ে যাবে, তাহলে জাস্ট v1 সমান থেকে যাবে এটা বাই রো। এখন আরেকটা জিনিস থাকছে, এটা আমাদের মেন ইকুয়েশন, এর উপরে আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করছি। এবার ধরো এই যে উপরের ফেসটা ছিল, উপরের ফেসটাও ধরো আমি ওপেন করে দিলাম, মানে এই সাইডটা আমার ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে এই যে p2 টা রয়েছে, p2 টা কি হয়ে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে কিনা, যখনই সারফেসটা ওপেন হবে তার মানে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার পেয়ে গেল। তার মানে এই p2 যেটা আমরা p লিখেছিলাম তার জায়গায় আমরা কি বলতে পারি, p ইকুয়ালস টু তখন কত হয়ে গেছে, pa হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে if
the upper surface is open to the atmosphere, then we can write P2 equals to P equals to PA. তার মানে এটা কি হয়ে যাবে, P minus PA, মানে এটা হয়ে যাচ্ছে 0। তখন ভেলোসিটি অফ ইফ্লাক্স হয়ে যাবে, এই টার্মটা পুরোটা 0 থেকে যাচ্ছে, জাস্ট হবে √2gh। তার মানে এটাই হচ্ছে টরিসেলিস ল। টরিসেলিস ল কি বলছে, তার মানে দেখো যে ভেলোসিটি অফ ইফ্লাক্স, মানে যে ভেলোসিটি নিয়ে আউটফ্লো হচ্ছে লিকুইডটা, সেই ভেলোসিটিটা কি, যখন একটা লিকুইডকে আমরা ফ্রিলি ফল করছে, লিকুইডটা ধরো না ফ্রিলি ফল করছে নিচের দিকে ডিউ টু গ্র্যাভিটি, তো তার ভেলোসিটির সাথে ইকুয়াল হচ্ছে, তো সেটাকে আমরা টরিসেলিস ল বলবো। ঠিক আছে, আমরা সলিডে পড়েছিলাম মেকানিক্সে যে এমনি নর্মাল ভেলোসিটি যখন একটা সলিড পার্টিকেলকে, একটা স্টোনকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, সে √2gh ভেলোসিটি নিয়ে পড়ে। তো ঠিক সেরকম এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভেলোসিটি অফ ইফ্লাক্স কত হয়ে যাচ্ছে, √2gh, মানে ফ্লুইডটা ধরো লিকুইডটা ফ্রিলি ফল করছে, তো সেই কন্ডিশন। তার মানে এই যে ভেলোসিটিটা আমরা পেলাম √2gh, সেটা কোন কন্ডিশনে পেলাম না, সেটা এখানে আমরা পেলাম যখন উপরের সারফেসটা আমার ওপেন, আর যখন উপরের সারফেসটা ক্লোজ, তখন এক্সপ্রেশন হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের একটা অ্যাপ্লিকেশন। এরপরে যে সেকেন্ড অ্যাপ্লিকেশন রয়েছে সেটা হচ্ছে ভেঞ্চুরিমিটার। The next application of Bernoulli's theorem, which is venturimeter. So venturimeter জিনিসটা কি, ভেঞ্চুরিমিটার, ভেঞ্চুরিমিটার হচ্ছে এমন একটা টাইপ অফ ডিভাইস, তো যে ডিভাইসের মাধ্যমে একটা পাইপের মধ্য দিয়ে যখন ফ্লুইড যাচ্ছে, তো তার ফ্লো রেটটা আমরা মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এর আগেই আমরা পড়েছি যে ফ্লো রেট, রেনল্ডস নাম্বার অঙ্ক করতে গিয়ে ফ্লো রেট ইকুয়ালস টু আমরা কি বলেছি, যে পাইপের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশন মাল্টিপ্লাই যে ভেলোসিটিতে এটা ফ্লো করছে, মানে কিউ ইকুয়ালস টু ভি ইন্টু এ। এটা কি, এখানে এরিয়া অফ ক্রস সেকশন, আর ভি হচ্ছে যে ভেলোসিটি নিয়ে লিকুইডটা ফ্লো করছে। তো এই হচ্ছে ভেঞ্চুরিমিটার। তো সেখান থেকে আমরা এর ওয়ার্কিংটা দেখবো, যেটা কিভাবে এটা কাজ করে। তাহলে দেখো এখানে ভেঞ্চুরিমিটারে আমরা কি দেখলাম, এখানে জিনিসটা কিরকম থাকে, এরকম একটা টিউব টাইপের হয়, জাস্ট লাইক এরকম। তো এক সাইডটা থিকার হয়, এ পাশটা আবার থিকার হয়, মাঝখানটা থিন হয়। তো এই পাশটা থিকার রয়েছে আর এর নেকটা ভেরি থিন। তো এর দুপাশে একটা ইউ শেপের একটা টিউব লাগানো থাকে, যেটাকে আমরা ম্যানোমিটার বলে থাকি। তার মধ্যে কি থাকে, তো এই ইউ শেপের যে টিউবটা রয়েছে তার মধ্যে একটা কি রয়েছে না, ফ্লুইড রয়েছে, একটা কোনো লিকুইড রয়েছে। ধরো এখানে একটা লিকুইড আছে, আপ টু এতটা হাইট অবধি রয়েছে। তো যে লিকুইডটা রয়েছে তার ডেনসিটি হচ্ছে, আমি ধরে নিলাম যে এখান থেকে এই করেসপন্ডিং হাইটটা কতটা, আমরা হাইটটা ধরলাম h, এন্ড যে লিকুইডটা রয়েছে দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড, which is rho m, এটা আমরা ধরলাম। আর তারা হাইটটা যে হাইটে রয়েছে সেটা হচ্ছে h। তো এখানে দেখো না, এটাকে আমরা 1 ধরলাম, এটাকে আমরা 2 ধরলাম, তাহলে আমরা বার্নৌলিস থিওরাম ইউজ করব এবং কোন স্পিডে যাচ্ছে সেটা বের করব। এখানে স্পিড ধরলাম v1, এই থিনার পার্টের স্পিড ধরলাম v2, এখানে এরিয়া অফ ক্রস সেকশন ধরলাম a1, এখানে এরিয়া অফ ক্রস সেকশন ধরলাম a2, এখানে প্রেসার ধরলাম p1, এই পয়েন্টে প্রেসার ধরলাম p2। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তাহলে আমরা ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে, বার্নৌলিস থিওরাম করার আগে আমাদের অলওয়েজ ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা ইউজ করতে হবে। এখান থেকে আমরা বলতে পারি a1 v1 ইকুয়ালস টু a2 v2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি v2 বাই v1 ইকুয়ালস টু a1 বাই a2 বলতে পারি। তাহলে a1 v1 ইকুয়ালস টু a2 v2, তাহলে v2 বাই v1 ইকুয়ালস টু a1 বাই a2। তো এখন দেখো আমরা এবার যদি 1 আর 2 দুটো কেসে আমরা বার্নৌলিস থিওরাম ইউজ করি, তো
তাহলে 1 এর জন্য কি হচ্ছে, বার্নৌলিস থিওরেম কি বলে, p প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে 1 এর জন্য কি হবে, এখানে প্রেসার কত p1 হাফ রো v1 স্কোয়ার, এর জন্য হাইট যদি আমি ধরি এই সারফেস থেকে h1, এর জন্য h2, তো h1 আর h2 তো সেম, তার মানে হাইটটা কি হয়ে যাবে, হাইটটা এখানে নেওয়ার দরকার নেই, দুপাশে হাইট সেম হয়ে যাবে। তার মানে এই হাইটের কন্ট্রিবিউশন থাকছে না, কেননা এখান থেকে গ্রাউন্ড থেকে যদি এর হাইট h1 হয়, এর হাইট h2 হয়, তো h1 আর h2 তো সেম, তো সেই কারণে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে দুপাশ থেকে। তাহলে ওটা আমরা নিলাম না, জাস্ট আমরা লিখতে পারি p1 প্লাস হাফ রো v1 স্কোয়ার ইকুয়াল টু p2 প্লাস হাফ রো v2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি p1 মাইনাস p2 দ্যাট ইকুয়াল টু হাফ রো v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এবার যদি আমরা রাইট সাইডটা নিয়ে কাজ করি, ধরো এখান থেকে আমরা একটা v1 স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি আসবে v2 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই যে v2 বাই v1 এর জায়গায় আমরা বসাতে পারি a1 বাই a2 হাফ রো v1 স্কোয়ার a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 1, এটা লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি p1 মাইনাস p2 ইকুয়ালস টু এইটা। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে যে p1 মাইনাস p2 ইকুয়ালস টু আমরা কি পেলাম, হাফ রো v1 স্কোয়ার, এদের এলসিএম হচ্ছে a2 স্কোয়ার, উপরে হবে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। তো p1 মাইনাস p2 মানে কি ছিল, প্রেসারের ডিফারেন্স। তো আমরা ম্যানোমিটারটা যখন ছিল, প্রেসারের ডিফারেন্স এখান থেকে ধরো এতটা ফিল আপ রয়েছে, হাইট হচ্ছে h, এর ডেনসিটি হচ্ছে কত, রো এম ছিল, তাহলে প্রেসার ডিফারেন্স মানে কি হয়, রো জি এইচ, মানে আমরা লিখতে পারি ডেনসিটি অফ লিকুইড রো এম জি ইনটু হাইটটা কত ছিল h, তাহলে রো এম জি এইচ ইকুয়াল টু হাফ রো v1 স্কোয়ার অফ a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার বাই a2 স্কোয়ার। তো এখান থেকে জাস্ট v1 স্কোয়ারটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি দেখো v1 স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এই পাশে রাখো, বাকিগুলো সব এদিকে পাঠিয়ে দাও, আমরা পেয়ে যাচ্ছি 2 রো এম জি এইচ a2 স্কোয়ার বাই রো ইন্টু a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের v1 এর ভ্যালু। ওকে, তাহলে হোয়াট ইজ v1, v1 মানে রুট হয়ে যাবে 2 রো এম জি এইচ, a2 স্কোয়ারের রুট হয়ে গেলে বাইরে a2 বেরিয়ে যাবে, বাই রো ইন্টু a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার, এটা পেলাম। এবারে এটা হচ্ছে v1, আমাদের কি দরকার, ফ্লো রেট। ভেঞ্চুরিমিটার হচ্ছে একটা ডিভাইস যেটা ফ্লো রেট অফ দ্য লিকুইড থ্রু এ পাইপ সেটা মেজারমেন্ট করে। তাহলে ফ্লো রেট আমরা এখান থেকে কি করে পাবো, না ফ্লো রেট মানে আমরা জানি q ইকুয়ালস টু সিম্পল, q ইকুয়ালস টু আমরা যে কোনো একটা সাইডে, এ পাশে ভেলোসিটি v1 ছিল, তাহলে v1 ইনটু a1 সিম্পল, তাহলে v1 তো এটা জানি, ইনটু a1 করে দাও, মানে a1 a2 রুট আন্ডার 2 রো এম জি এইচ বাই রো ইনটু a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফ্লো রেট, যেটা ভেঞ্চুরিমিটার, এই কনসেপ্টটা আমরা এখান থেকে পেলাম। তো এটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক থাকতে পারে, এই ভ্যালুটা পুট করে করা হতে পারে। আমি বলবো ভ্যালু পুট করে করবে না, অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি পরে ক্লাসে শেখাবো। তো আমরা মেনলি বার্নৌলিস থিওরেম ইউজ করে অঙ্কগুলো করব, ডাইরেক্ট কোনো ফর্মুলা পুট করব না, তো সেটা আমি পরে ক্লাসে শেখাবো। তো এরপরে আর দুটো টপিক আছে, মানে আরো কিছু অ্যাপ্লিকেশন রয়েছে কনসেপচুয়াল, মানে ওটা থিওরিটিক্যাল কিছু লাগছে না, আমরা জাস্ট থিওরি মানে থিওরিটিক্যালটাই পড়বো, আর কোনো ডেরিভেশন বা ক্যালকুলেশন নেই। যেমন আমরা দেখে থাকি যখন প্রচুর উইন্ড স্টর্ম হয়, মানে যখন প্রচুর সাইক্লোন বা এই টাইপ অফ কিছু হয়, তখন কি হয়, কিছু কিছু বাড়ি যাদের, যেগুলো সেই এরকম টাইপের খড়ের বাড়ি হয়, তো সেই বাড়ির চালাটা উড়ে চলে যায়, চালা বলতে উপরের পোর্শনটা উড়ে চলে যায়, ঘরের বাকি পোর্শনে কিন্তু কোনো এফেক্ট হয় না, অর্থাৎ এই ভেতরের পোর্শনটা নর্মালি থাকে কিন্তু এই উপরটা উড়ে চলে যায়, মানে যে ট্রায়াঙ্গেল শেপটা বানিয়েছি তো সেটা উড়ে চলে যায়। এটা কেন হয়, তো এই টাইপ অফ কিছু কনসেপচুয়াল জিনিস আমি এখানে বলছি, এটাও বার্নৌলিস থিওরেম থেকে আসছে। দেখো একটা প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, যখন বাইরে উইন্ড স্পিড খুব বেশি, বাইরে কি হচ্ছে তখন উইন্ড স্পিড যেটা সেটা খুব বেশি হাই,
তার মানে আমরা বলতে পারি বাইরে প্রেশারটা ভেরি লো, প্রেশার ইজ লো। বাইরে প্রেশার ধরো P1, P1টা কি রয়েছে লো, আর ভেতরের প্রেশার কি তখন অ্যাটমসফেরিক প্রেশার, এবং সেটা তখন ওর থেকে হাই। তার মানে ভেতরে প্রেশার বেশি, বাইরে প্রেশার কম, তাহলে এই যে P2 মাইনাস P1 সেটা ভেতরে জেনারেট হচ্ছে, তখন এটা কি করবে, ভেতর থেকে একটা ধাক্কা দেবে, পুশ করবে, ওটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আরেকবার বলছি, যখন সাইক্লোন হয় বাইরে উইন্ড স্পিড হাই থাকে, তো বাইরে প্রেশারটা লো থাকে, ভেতরে প্রেশার বেশি থাকে। তাহলে ভেতরে যখন প্রেশার বেশি থাকছে, তার মানে কি এই ভেতরের প্রেশার মাইনাস ইনসাইড প্রেশার মাইনাস আউটসাইড প্রেশার যেটা রয়েছে, তো এই ডিফারেন্সটা অনেক বেশি থাকে, একটা ডিফারেন্স তৈরি হচ্ছে ভেতরে। সেই ডিফারেন্সের জন্য, প্রেশার ডিফারেন্সের জন্য এই কি করবে, উপরে চালাটাকে গিয়ে পুশ করবে, দেন ওটা বেরিয়ে চলে যাবে। তো এটা ছিল কনসেপ্ট। আর এরকমই ঠিক এই সেম রুলের উপর বেস করে যেটাকে অ্যাটোমাইজার বলা হয় বা স্প্রেয়ার বলা হয়, ঠিক সেটাও এই প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে। তো স্প্রেয়ার জিনিসটা কি, স্প্রেয়ার বা যেটাকে আমরা বলে থাকি অ্যাটোমাইজার, অ্যাটোমাইজার বা স্প্রেয়ার জিনিসটা কি, দেখো আমরা যখন কোনো একটা লিকুইড স্প্রে বা কিছু করতে থাকি, তখন এখানে কি হয়, এখানে একটা নব থাকে, এইটা দিয়ে এটা স্প্রে হয়, আর এখানে একটা রাবার শেপের একটা বেলুন টাইপের থাকে। তো এটার ভেতরে কি রয়েছে, এটার ভেতরে পুরো লিকুইড আছে। তো এরও কনসেপ্টটা খানিকটা সেম, এবং এখান থেকে কি হয়, স্প্রে হতে থাকে। তো কেন হয়, উইন্ড স্টর্ম যেরকম আমি বললাম যে ঠিক কনসেপ্টটা একই টাইপের। দেখো এটা হচ্ছে রাবারের বেলুন টাইপের, তো এটাকে যখন আমি প্রেস করলাম, তখন কি হলো না, এখান থেকে যে পার্টিকেলস গুলো রয়েছে, তো তারা কি করবে, এটা যদি প্রেস করি, তাহলে এই পার্টিকেল গুলো ভেরি ফাস্ট মুভ করবে। তাহলে এখানে ভেরি ফাস্ট মুভ হচ্ছে, মানে এইখানের যে প্রেশার ধরে নাও P1, আর এই ভেতরে প্রেশার হচ্ছে P2, তাহলে এই প্রেশারটা অনেক কম হয়ে যাবে, যেহেতু এরা কি হচ্ছে, খুব স্পিডে যাচ্ছে, ভেলোসিটি বেশি, তার মানে প্রেশার কম। এইখানে প্রেশার কি, এখানে প্রেশার বেশি, তাহলে এখানে প্রেশার বেশি হলে কি হবে, ওয়াটার লেভেলটা ধীরে 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 রাইজ আপ হবে, দেন এটা দিয়ে স্প্রে হতে থাকবে। কেন না, এখান থেকে দেখো ওয়াটার লেভেল রাইজ হলো, এবার এই মলিকিউলস গুলো তো যাচ্ছে, তো ওরা কি করবে, ওকে বাইরে পাঠিয়ে দেবে। ঠিক, এটা হচ্ছে লজিক। তো এই ছিল আজকের টপিক। তো বার্নৌলিস থিওরেমের অঙ্ক আমি করাচ্ছি না, আমি পরের ক্লাসে করাবো। তো আজকে থিওরি এতটাই থাক, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে।